আজকের ভিডিওতে আমরা ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক এবং হাইড্রোজেন বন্ধন সম্পর্কে পড়ব। তো প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বন্ধন ধ্রুবীয়তা। বন্ধন ধ্রুবীয়তা বলতে আমরা কি বুঝি সেটা আমরা প্রথমে দেখব। দেখো, বন্ধন ধ্রুবীয়তা, তার আগে আমরা একটা টার্ম শিখবো যে সেটা হচ্ছে অধ্রুবীয় সমযোজী বন্ধন। বলতে আমরা কি বুঝি? অধ্রুবীয় অধ্রুবীয় সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, দেখো অধ্রুবীয় মানে কি? দেখা যাচ্ছে এরকম আমি একটা বন্ধন যেখানে যার দুই প্রান্তে যে দুটো পরমাণু রেখেছি দুটোই হচ্ছে সেম, ঠিক আছে? তো এই বন্ধনটায় কি হবে? এই দুটো অ্যাটমের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য আছে? তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই, তাই তো? ইলেকট্রোনেগেটিভিটির কোনো পার্থক্য এখানে নেই। তখন এই বন্ধনটায় দেখো ইলেকট্রোনেগেটিভিটির কোনো পার্থক্য নেই, তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই। তাহলে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই মানে এই বন্ধনটা কোনোভাবে পোলার বা দ্বিমেরু, দুটো মেরু এখানে তৈরি হচ্ছে না। কিন্তু এই ধরনের বন্ধনকে আমরা বলবো অধ্রুবীয় সমযোজী বন্ধন। তাহলে বন্ধনটা কেমন? অধ্রুবীয়, মানে এখানে কোনো পোলারিটি বা পোল বা মেরু তৈরি হচ্ছে না, কোনো মেরু তৈরি হচ্ছে না, কিন্তু যদি আমি এই মৌলটার কথা বলি HF, দেখো F তো ফ্লুরিন। ফ্লুরিন কেমন? আমরা কেমন জানি ফ্লুরিন? H আর F এর মধ্যে কে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ইলেকট্রোনেগেটিভিটি অফকোর্স ফ্লুরিনের বেশি। কেন বেশি? কারণ আমরা জানি পজিশনের সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল তো ফ্লুরিন, আমরা জানি এমনিতেই। আর তাহলে ফ্লুরিন এই বন্ধন জোড়ের ইলেকট্রনকে কি করবে? নিজের দিকে টেনে রাখবে। তাহলে ইলেকট্রন, এই বন্ধন জোড়ের ইলেকট্রন যদি নিচে টানে তাহলে এর মাথায় একটা ডেল্টা মাইনাস, ঠিক আছে, একটা ডেল্টা মাইনাস আধানের উদ্ভব হবে। কিন্তু তাহলে এর মাথায় কি হবে? এখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, এর মাথায় একটা ডেল্টা প্লাস চার্জ তৈরি হবে। তাহলে এখানে কি হচ্ছে? একধারে পজিটিভ আর একদিকে নেগেটিভ, এই দুটো আধানের তৈরি হচ্ছে, একটা পোল তৈরি হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা মেরু ক্রিয়েট হচ্ছে, একটা মেরু এখানে কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এই যে HF, এই অণুটাকে আমরা কি বলবো? এটা ধ্রুবীয় বন্ধন। অবশ্যই এটা কি বন্ধন হবে? ধ্রুবীয় বন্ধন। কেন ধ্রুবীয় বন্ধন? তার কারণ হচ্ছে এই যে বন্ধনের ক্ষেত্রে এদের মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য তৈরি হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তৈরি হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য কিন্তু এখানে তৈরি হচ্ছে। তাহলে এই ধরনের বন্ধনকে আমরা কি বলবো? যে এগুলো হচ্ছে ধ্রুবীয় বন্ধন, ঠিক আছে? এটাও সমযোজী বন্ধন, তাহলে এটা হচ্ছে ধ্রুবীয় বন্ধন। তাহলে মেনলি অধ্রুবীয় আর ধ্রুবীয় বলতে আমরা কি বুঝি? এটা কি সিস্টেম, কেমন এটা? দেখো, এটা হচ্ছে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক, মানে হোমোনিউক্লিয়ার মানে কি? একই রকম নিউক্লিয়াস যুক্ত ডাই মানে দ্বিপরমাণু। এই যে দুটো পরমাণু আছে, দুটো হাইড্রোজেন, তাহলে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল এটা। তাহলে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলের ক্ষেত্রে, হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলদের ক্ষেত্রে কি হয়? মলিকিউলসদের ক্ষেত্রে তোমার কি হয়? মিউ, এই ডাইপোল মোমেন্টকে আমরা দ্বিমেরুকে আমরা মিউ চিহ্ন দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে মিউ ইকুয়াল টু 0 হয়। কিন্তু এরকম ক্ষেত্রে যেটা হচ্ছে হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক, যেমন HCl হতে পারে, HBr হতে পারে, এদের ক্ষেত্রে মিউ এর নট ইকুয়াল টু 0, মানে মিউ এর কি কোনো না কোনো একটা ভ্যালু আছে। কেন? কারণ Cl এখানে ডেল্টা মাইনাস, H এখানে ডেল্টা প্লাস চার্জ, একটা দ্বিমেরু তৈরি হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কিন্তু সবই কিন্তু ধ্রুবীয় বন্ধন, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে ধ্রুবীয় বন্ধন কি। তাহলে বন্ধন ধ্রুবীয়তা আমরা বলতে কি বুঝি? তাহলে এই বন্ধন ধ্রুবীয়তা টার্মটা বলতে আমরা বুঝি যে যে বন্ধনে কি আছে? ইলেকট্রোনেগেটিভিটির একটা, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য আছে সেই বন্ধনের ক্ষেত্রে কিন্তু ধ্রুবীয়তা তৈরি হবে। তো দ্বিমেরু ভ্রামক বলতে আমরা কি বুঝি আমরা একটু এবার ডিটেলসে পড়বো, ঠিক আছে?
তাহলে আমি দেখো তার আগে একটা কথা বলি, আমি দেখা যাচ্ছে হাইড্রোজেনের HF, HCl, HBr আর HI, এই চারটে মলিকিউল আমি নিয়েছি। তো এই চারটে মলিকিউলের ক্ষেত্রে এই যে হ্যালোজেন গুলো আছে এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি? তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কার বেশি? ফ্লুরিনের বেশি। তাহলে ফ্লুরিনের বন্ধন ধ্রুবীয়তার যে অর্ডার হবে, বন্ধন ধ্রুবীয়তার যে অর্ডার হবে তার সেই অর্ডারটা কি হবে? কার বেশি হবে? যেহেতু এফ এর ইলেকট্রোনেগেটিভিটি সর্বাধিক, একদমই হাইয়েস্ট, ওই জন্য এইচএফ এর সব থেকে বেশি, তারপর HCl, তারপর HBr, লাস্টে কিন্তু হবে HI। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো যে ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, ইলেকট্রোনেগেটিভিটি প্রপোর্শনাল টু বন্ধন কি? বন্ধন ধ্রুবীয়তা। ঠিক আছে, তো এবারে আমরা দ্বিমেরু ভ্রামকটা ডিটেলসে পড়বো। আচ্ছা, দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, তো দ্বিমেরু ভ্রামক মানে কি? দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে, দেখো তাহলে দ্বিমেরু ভ্রামক, এই দ্বিমেরুটা কখন তৈরি হচ্ছে? অধ্রুবীয় অণুর ক্ষেত্রে। ধ্রুবীয় অণু মানে কি? যেখানে মিউ মানে আর কি, যেখানে হচ্ছে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেখানে নেই, কিন্তু দেখা যাচ্ছে আমি AB টাইপস এর একটা মলিকিউল নিয়েছি যেখানে হচ্ছে একটা বেশি লাইক HF টাইপ মলিকিউল, এখানে একজন তড়িৎ ঋণাত্মক, একজন হচ্ছে তড়িৎ ঋণাত্মক নয়। ঠিক আছে, তার মাথায় আংশিক ধনাত্মক আধান এবং এর মাথায় আংশিক ঋণাত্মক আধান তৈরি হচ্ছে, যার জন্য একটা দ্বিমেরু তৈরি হচ্ছে। তো কোনো ধ্রুবীয় অণুর কি হবে? এর সংজ্ঞা হবে কি? কোনো ধ্রুবীয় অণুর ক্ষেত্রে অবশ্যই কোনো ধ্রুবীয় অণুর, আচ্ছা এখানে কি লিখেছি? মলিকুলার ডায়াটমিক মলিকিউল। আচ্ছা, তাহলে এটা কি? এই মলিকিউলটাকে আমরা কি বলবো সেটা আমাকে বলিনি আমরা আগে, সেটা দেখে নাও একবার। এই মলিকিউলটার কি বলবো? HF। তো HF মলিকিউলটা তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে ধ্রুবীয় বন্ধন, তাই তো? তাহলে এইটা কি ছিল? এটা অধ্রুবীয়, তাই তো? ঠিক আছে, আচ্ছা, তো দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু বা দ্বিমেরু বলতে আমরা কি বুঝছি এখন? দ্বিমেরু বলতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি, কোনো ধ্রুবীয় অণুর ক্ষেত্রে, এটা কি অণু? একটা, অফকোর্স এটা একটা ধ্রুবীয় অণু। ঠিক আছে, বন্ধন দ্বিমেরু তৈরি হচ্ছে, তাহলে কোনো ধ্রুবীয় অণুর ক্ষেত্রে কি হবে? কোনো ধ্রুবীয় অণুর ক্ষেত্রে পজিটিভ, যে এই যে একটা পজিটিভ কেন্দ্র তৈরি হচ্ছে, একটা নেগেটিভ কেন্দ্র তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এই যে পজিটিভ কেন্দ্র এবং নেগেটিভ কেন্দ্র, ঠিক আছে, এই কেন্দ্রের চার্জ, ঠিক আছে, ধ্রুবীয় অণুর ক্ষেত্রে পজিটিভ, পজিটিভ ও নেগেটিভ কেন্দ্রের, পজিটিভ ও নেগেটিভ কেন্দ্রের চার্জ বা আধান, চার্জ বা আধান ই, ঠিক আছে, চার্জ, চার্জ ই, এবং এবং ওই কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব যদি ডি হয়, কেন্দ্র দুটির মধ্যে, কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, পজিটিভ আর নেগেটিভ, নেগেটিভ কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব যদি ডি হয়, ডি ধরে নিই, তবে তবে দ্বিমেরু ভ্রামককে আমরা মিউ দিয়ে লিখি। ঠিক আছে, তবে এই যে এদের গুণফলকে, তবে ই, ই মানে কি? ওই পজিটিভ ও নেগেটিভ কেন্দ্রের আধান ই বা চার্জ ই ও ওই ডি, ওদের মধ্যে দূরত্ব এর গুণফলকে আমরা বলবো কি? দ্বিমেরু ভ্রামক। গুণফলকে আমরা বলবো কি? বলবো দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, তাহলে দ্বিমেরু ভ্রামককে আমরা লিখবো হচ্ছে মিউ চিহ্ন দিয়ে। তাহলে মিউ ইকুয়াল টু আমরা কি পেলাম? মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি। মিউ ইকুয়াল টু আমরা পেলাম ই ইন্টু ডি। এর ইউনিটটা আমরা দেখে নেব। ইউনিট মানে কি? একক। তো একক হচ্ছে কি? ই মানে কি? আধান। তাহলে আধানের এসআই একক কি? কুলম। আর ডিস্টেন্স হচ্ছে কি? মিটার। তাহলে এসআই একক কি? মিউ এর কুলম মিটার। ঠিক আছে, আর সিজিএস একক কি? সিজিএস একক কে? সিজিএস একক হচ্ছে ইএসইউ ইন্টু সেমি। এই ইএসইউ সেমি, দেখো একে আমরা সাধারণভাবে আমরা লিখবো সিজিএস একককে আমরা ডি বাই দিয়ে লিখবো। ঠিক আছে, ক্যাপিটাল ডি। ঠিক আছে, ডি বাই, একে আমরা ক্যাপিটাল ডি দিয়ে লিখবো। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে ইএসইউ সেমির সঙ্গে, ইএসইউ সেমির সাথে ডি বাই এর সম্পর্ক। ইএসইউ ইন্টু সেমি সমান সমান
অ্যান্ড সমান সমান অ্যান্ড ডিভাইড রিলেশন সম্পর্কটা কি আমরা দেখবো। তো এদের সম্পর্কটা কি? এদের সম্পর্কটা হচ্ছে এক ডিভাই সমান সমান 10⁻⁻18 ESU ইন্টু সেমি। তাহলে ইএসইউ সেমি হচ্ছে সিজিএস ইউনিট, কিন্তু এক ডিভাই সমান কি 10⁻⁻18 ESU ইন্টু সেমি। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম। তাহলে আমরা কি দেখলাম যে অধ্রুবীয় অণু, যেসব অণুগুলো অধ্রুবীয়, সেই সব অধ্রুবীয় অণুগুলোর ক্ষেত্রে কি, যেমন O2 দেখো, হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল N2 H2 Cl2, এই সবগুলো কি অণু? অধ্রুবীয় অণু। কেন? কারণ এদের মধ্যে কোনো নো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এদের মধ্যে নেই। তাহলে এদের ক্ষেত্রে কি মিউ ইকুয়াল টু কি 0, তাই তো? কিন্তু ধ্রুবীয় অণুর ক্ষেত্রে যেমন HCl HBr এইসব অণুগুলোর ক্ষেত্রে কি এরা হচ্ছে ধ্রুবীয় অণু, এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, ওই জন্য এদের ক্ষেত্রে কি মিউ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা এগুলো বুঝলাম যে কার ক্ষেত্রে মিউ 0 হবে, কার ক্ষেত্রে মিউ 0 হবে না। তো এখন আমরা দেখব যে ধ্রুবীয় বন্ধন সম্বন্ধিত ধ্রুবীয় বন্ধন থাকবে। দেখো, ধ্রুবীয় বন্ধন সমন্বিত অধ্রুবীয় অণু মানে কি? অণুটার মধ্যে ধ্রুবীয় বন্ধন থাকবে কিন্তু অণুটা ওভারঅল অধ্রুবীয় হবে। যদি আমরা একটা উদাহরণ নিই, যে এ দেখো, প্রত্যেক এ বি টাইপের মলিকিউলের ক্ষেত্রে কি হচ্ছিল? মিউ নট ইকুয়াল টু 0, তাই তো? মিউ নট ইকুয়াল টু 0 মানে কি? এ হচ্ছে ধ্রুবীয় হচ্ছিল। আমি এখন বলছি AB2 টাইপের মলিকিউল, সে CO2 হতে পারে, ঠিক আছে, এরকম ধরনের মলিকিউল। তো এই মলিকিউল CH2 হতে পারে। তো এই ধরনের মলিকিউল গুলোর ক্ষেত্রে কি হবে? তো দেখো, যদি এই ধরনের মলিকিউলের CO2 যদি স্ট্রাকচার এরকম হয়, সরলরৈখিক বা লিনিয়ার, তাই তো? আগের ভিডিওতে আমরা পড়েছি যে কখন কেমন সরলরৈখিক হয়, কেন হয়। তো এই মলিকিউলটার ক্ষেত্রে কি হবে? এই বন্ধনের ক্ষেত্রে সি আর ও এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি, তাই তো? তাহলে অক্সিজেনের যদি বেশি হয়, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন ফ্লো কোন দিকে হবে? কার্বন থেকে অক্সিজেনের দিকে। সিমিলারলি এই সি আর ও এর মধ্যে এদিক থেকে এদিকে, তাই তো হবে? দেখো, আমরা এরকম ভাবে ইলেকট্রনগুলি লিখবো, যেদিক থেকে যার ইলেকট্রনগুলি বেশি তার দিকে অ্যারোটার মাথা তার দিকে যাবে, অ্যারোটার ডিরেকশন, এবং পিছনে এরকম ভাবে কেটে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কি যতটা পরিমাণ ঠিক ইলেকট্রন ও এর দিকে মুভ করবে এই কার্বন থেকে ততটা, তাহলে একে অপরের দিকে কি করছে? এদের যে ওভারঅল ডাইপোল মোমেন্ট একে অপরকে কি করছে? ক্যান্সেলাইজেশন করে দিচ্ছে। তাহলে মিউ ইকুয়াল টু কি হবে? 0। ওই জন্য যদিও সি আর ও বন্ধনটা, কিন্তু এই বন্ধনটা কিন্তু পোলার, এই বন্ধনটাও পোলার, এটাও পোলার, তাহলে দুটো বন্ধন পোলার হওয়া সত্ত্বেও মলিকিউলটার ওভারঅল মিউ ইকুয়াল টু 0। তার মানে এটা কি হয়ে যাচ্ছে? একটা অধ্রুবীয় অণু। আশা করি এবার হেডিংটা তোমরা বুঝতে সুবিধে হবে যে ধ্রুবীয় বন্ধন সমন্বিত অধ্রুবীয় অণু আমি কেন লিখেছি। ঠিক আছে, সিমিলারলি যদি তুমি CH2 কথা বিচার করো, এরও তাই একই রকমের স্ট্রাকচার, তাহলে এর ক্ষেত্রেও তাই হবে। ঠিক আছে, মিউ ইকুয়াল টু 0। সিমিলারলি দেখা যাচ্ছে BeCl2, তাহলে কি হবে? এরকম যেদিক থেকে ওভারঅল ক্যান্সেলাইজেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের মলিকিউলের ক্ষেত্রে সব কি হবে? মিউ ইকুয়াল টু, কিন্তু কি হবে? মিউ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এটাও লিনিয়ার স্ট্রাকচার, লিনিয়ার না হলে এটা তো 0 হতো না। লিনিয়ার মানে কি? সরলরৈখিক, আমরা আগেই দেখে এসেছি BeCl2 সরলরৈখিক স্ট্রাকচার। কিন্তু এই সেম AB2 টাইপের মলিকিউল যদি এদের কৌণিক আকার হয়,
যদি এদের কৌণিক আকার হয়, এদের আকার এত সময় যে কটা করছিলাম এদের আকার কি হচ্ছিল, আকার হচ্ছিল কি সরল রৈখিক, আকার হচ্ছিল কি সরল রৈখিক, সরল রৈখিক আকার হচ্ছিল। এখন এদের যদি কৌণিক আকার হয়, কৌণিক আকার মানে কেমন, এ যেটা আমি আগে একটা এঁকেছিলাম AB2 এরকম আকার যদি হয় কৌণিক আকার, তখন কি হবে, তখন দেখো কৌণিক আকার মানে AB এবং বি এর তখন কি হবে, এটা কেন হবে এটা আমরা একটু পরে ডিটেলসে আলোচনা করব। তখন কিন্তু এদের মিউ ইকুয়াল টু 0 হবে না, তখন তাহলে এরা কি হয়ে যাবে, এরা হয়ে যাবে ধ্রুবীয় অণু। কি অণু হয়ে যাবে, ধ্রুবীয় অণু। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমরা এই দ্বিমেরু ভ্রামককে কাজে লাগিয়ে এই যে আমরা শিখলাম যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকলে অণুটা পোলার হবে, না হলে পোলার হবে না, কোন ক্ষেত্রে বহু পরমাণু কণাগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যে লিনিয়ার বা লিনিয়ার হলে হচ্ছে সেটা ডাইপোল মোমেন্ট শূন্য হয়ে যাচ্ছে, লিনিয়ার না হলে B2 টাইপের মলিকিউল তার ডাইপোল মোমেন্ট শূন্য হচ্ছে না। তো এসবগুলো আমরা পড়লাম। এখন দেখবো আমরা দ্বিমেরু ভ্রামকের মান থেকে আমরা কিভাবে কোনো অণুর ক্ষেত্রে তার পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বা আয়নীয় প্রকৃতি কিভাবে নির্ধারণ করতে পারি। দেখো দেখো একটা সূত্র আছে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল যে ভ্যালুটা বেরোবে, মিউ এর ভ্যালু, মিউ এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ ডাইপোল মোমেন্ট মিউ, আর একটা হচ্ছে মিউ থিওরিটিক্যাল, মিউ থিওরিটিক্যাল। তাহলে মিউ এক্সপেরিমেন্টাল বাই মিউ থিওরিটিক্যাল ইন্টু 100 করলে আমরা পাবো হচ্ছে কি পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। 10⁻18 হবে 18 ESU ইন্টু সেমি। আচ্ছা, একটা কোয়েশ্চেন দেওয়া আছে, দেখো বলছে গিভেন, এই মিউ এক্সপেরিমেন্টাল ভ্যালুটা পরীক্ষার সময়ও দেওয়া থাকবে, এটা একটা ভ্যালু দেওয়া আছে। আর বলেছে ডি এর মান বলেছে ডি অফ HCl, আর ইলেকট্রনের চার্জ আমরা জানি। এখন বলছে পার্সেন্টেজ, এই যে HCl এর ক্ষেত্রে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বের করো। তাহলে কিভাবে করব, মিউ এক্সপেরিমেন্টালের ভ্যালু কত দেওয়া আছে, 1.03 ইন্টু 10⁻⁻18 ESU ইন্টু সেমি। এখন মিউ থিওরিটিক্যাল বের করার সূত্র কি, মিউ থিওরিটিক্যাল E ইন্টু ডি। তাহলে ই কত, ই হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, তাই তো 10 ESU। আর ডি, ডি মানে কত, ডি মানে বলে দিয়েছে দেখো 1.275 ইন্টু 10⁻⁻8, তাহলে এটা ESU ইন্টু সেমি, তাহলে ESU ইন্টু সেমি। তো তাহলে এটা কত হচ্ছে, ওপরে 1.03 ইন্টু 10⁻⁻18 ESU ইন্টু সেমি, নিচে কত হচ্ছে 4.8 ইন্টু 1.275 ইন্টু 10⁻⁻10 আর -8, তাহলে 10⁻⁻18 ESU ইন্টু সেমি, সেমি। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের দেখবে পার্সেন্টেজ, হ্যাঁ এর সঙ্গে এবার কি গুণ করবে তোমরা, 100 গুণ করতে হবে, এটা তো সূত্র ছিল। এটার সঙ্গে 100 গুণ করলে আমরা কি পাবো, এটার সঙ্গে 100 গুণ করলে কিন্তু আমরা পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কিন্তু বার করতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝেছো। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু ডিভাই বেরোবে ওভারঅল ESU ইন্টু সেমি। এটা এই ডিভাই রিলেশন অনুযায়ী যত ESU ইন্টু সেমি বেরোবে তত থেকে আমরা ডিভাই করতে পারতাম, কিন্তু এখানে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার মানে ডিভাই বেরোবে না অফকোর্স। যেখানে মিউ এর মান বের করতে হবে, তাহলে মিউ এর মান আমরা ডিভাই, সাধারণত ডিভাই ইউনিটে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে ESU সেমি থাকলে সেটাকে আমরা কিন্তু ডিভাইতে আমাদের কনভার্ট করতে হবে। এই এটা অ্যাপ্লাই করে যে 1 ডিভাই মানে 10⁻⁻18 ESU ইন্টু সেমি। ঠিক আছে, এখানে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, তাহলে এটা ক্যালকুলেশন করে তোমরা বের করবে যে কত হচ্ছে। ঠিক আছে, তো এরপর আমরা পরের জিনিস করবো। আচ্ছা, এবার আমরা দেখবো যে দ্বিমেরু ভ্রামক সম্পর্কে যে আমরা ধারণা পড়েছি সেই অনুযায়ী এই যে মলিকিউল গুলো আমরা আঁকছি এদের দ্বিমেরু ভ্রামক কখন কেমন হবে। তো কার্বন ডাই অক্সাইডের যেহেতু স্ট্রাকচার লিনিয়ার, তাই তো সরলরৈখিক স্ট্রাকচার, তাই এর অলরেডি আমরা করেছি যে এর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক কি হবে, মিউ ইকুয়াল টু 0, মানে মলিকিউলটা ওভারঅল কি, মলিকিউলটা ওভারঅল
অধ্রুবীয়, তাই তো। সিমিলারলি BH2 লিনিয়ার মলিকিউল, তার মানে এর ক্ষেত্রেও কি, এর ক্ষেত্রেও বির মাথায় ডেল্টা প্লাস, আর এখান থেকে এদিকে যাচ্ছে হাইড্রোজেনের মাথায় ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস, তার মানে ওভারঅল দুটোই সেম অ্যাটম, তাহলে এর ক্ষেত্রেও মিউ ইকুয়াল টু 0। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডের কেসটা দেখি। তার আগে আমরা CCl4 এর কিভাবে বুঝবো যে এর স্ট্রাকচারটা কেমন। দেখো এটা আমরা অলরেডি পড়ে এসেছি। আমরা যখন হাইব্রিডাইজেশন বের করা শিখিয়েছি ঠিক আগের ভিডিওতে, CCl4, তাহলে এর ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশনের মাধ্যমে এর স্ট্রাকচার এবং এর কেমন আকৃতি সেটা আগে আমরা দেখে নেব। এর আকৃতিটা আমরা আগে বের করব। CCl4 এর কি বের করবো, এর আকৃতি। তাহলে এর হাইব্রিডাইজেশন সূত্র কি ছিল, হাফ ইন্টু V প্লাস এক্স মাইনাস সি প্লাস। এটা কিভাবে হচ্ছে যদি না বুঝতে পারো তাহলে কেমিক্যাল বন্ডিং এর যে ভিডিওটায় দেখো হাইব্রিডাইজেশন লেখা আছে, ওই ভিডিওটা ভালোভাবে কিন্তু দেখে আসতে হবে, নাহলে এটা কিন্তু বোঝা যাবে না, ঠিক আছে। আচ্ছা, হাফ ইন্টু ভি মানে কি ছিল, ভি মানে ছিল কেন্দ্রীয় মৌলের, সেন্ট্রাল যে এলিমেন্ট, কেন্দ্রীয় যে মৌলটা, এই CCl4 এর মধ্যে কেন্দ্রে কে অবস্থান করছে, কার্বন। তাহলে এই কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে কার্বন মানে গ্রুপ 14, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা ছিল, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন 4টে, যোগ এক্স মানে নাম্বার অফ ইউনিভ্যালেন্ট বা একযোজী মৌল প্রেজেন্ট আছে এখানে। তাহলে কটা, হ্যালো আমরা দেখেছিলাম গ্রুপ 1 একযোজী ছিল, তারপরে গ্রুপ 17 একযোজী ছিল। কেন একযোজী সেসবগুলো সব আমরা এর আগের ভিডিওতে দেখে এসেছি, তাই তো। খুব ভালোভাবে ওখানে বোঝানো হয়েছে যে কেমন ভাবে আমরা একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী এলিমেন্টকে কেমন ভাবে বিচার করি, কোন গ্রুপের কেমন ভাবে, সেগুলো কিন্তু পুরো ডিটেলসে কভার করা আছে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, এখানে কটা সিএল আছে, 4টে, তাহলে 4টে একযোজী মৌল আছে, তাহলে 4। এখানে কোনো ক্যাটায়ন আনায়ন নেই, তাহলে ও ক্ষেত্রে সব 0 হয়ে যাচ্ছে, ওগুলো লিখছি না। তাহলে 4 আর 4 8/2 মানে 4। 4 মানে কি গঠন, sp3, আর sp3 মানে কি হওয়ার কথা ছিল, টেট্রাহেড্রাল। তাহলে টেট্রাহেড্রাল মানে তার আঁকা কেমন হতো, তার গঠনটা কেমন হতো, সি সিএল, একটা সামনে সিএল আছে, একটা পিছনে সিএল আছে, আর একটা এই দুটো প্লেনে আছে, তাই তো। তাহলে এটা হচ্ছে CCl4 এর স্ট্রাকচার। এখানে কোনো লোন পেয়ারের আমরা এই যে CCl4 এঁকেছি, এখানে কোনো লোন পেয়ার আছে কি না তার সূত্র আমরা একটা পড়েছিলাম। তাহলে নাম্বার অফ লোন পেয়ার ইকুয়াল টু আমরা কি পড়েছি, নাম্বার অফ লোন পেয়ার ইকুয়াল টু H মাইনাস এক্স মাইনাস ডি। H মানে হাইব্রিডাইজেশন, কত বেরিয়েছে, 4। এক্স মানে কত বেরিয়েছে, একযোজী মৌল কটা আছে, 4। এখানে কোনো দ্বিযোজী মৌল আছে, নেই, তাহলে 0। তাহলে নাম্বার অফ লোন পেয়ার 0। ওই জন্য দেখো এই গঠনে আমরা কোনো লোন পেয়ারের কিন্তু ছবি আঁকেনি। তো ভালোভাবে বুঝতে হবে এটা যে, আচ্ছা এগুলো আমরা পরে করবো, এগুলো মুছে দিই। যে এরকম যে অণুগুলো যাদের ক্ষেত্রে কোনো লোন পেয়ার নেই, নাম্বার অফ লোন পেয়ার 0, প্লাস প্রত্যেকটা মৌলই আছে হচ্ছে সেম, তাই তো। প্রত্যেকটা যে পরমাণু যুক্ত আছে সেই যে পরমাণুগুলো সেম, সেই ক্ষেত্রে দেখো এদের ডাইপোল মোমেন্ট মিউ ইকুয়াল টু, যদি লোন পেয়ার না থাকে 0 হবে। কেমন ভাবে, সি আর সিএল এর মধ্যে যেহেতু সিএল বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই দেখো কোন দিকে দেখাচ্ছি আমি, দ্বিমেরুটা সিএল এর দিকে, সিমিলারলি এর সিএল এর দিকে, এটা সিএল এর দিকে, এটা সিএল এর দিকে চলে যাচ্ছে, তাহলে সবগুলো নিচের দিকে যাচ্ছে এরকম, তাই তো। তাহলে কি হচ্ছে, ওভারঅল ডাইপোল মোমেন্টটা নিচের দিকে যাচ্ছে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে তো 3টে সিএল আছে, তাহলে উপরে তো একটা সিএল আছে, তাহলে কিভাবে উভয় দিকে সেম মানে ওভারঅল ডাইপোল মোমেন্টটা কিভাবে মিউ ইকুয়াল টু 0 করছে, কোনো একটা তো ভ্যালু দেওয়ার কথা ছিল, কিন্তু না। নাম্বার অফ সিএল অ্যাটম, এটা লিখে নাও যে নাম্বার অফ সিএল অ্যাটম বা নাম্বার অফ অ্যাটম ইন পার্টিকুলার ডিরেকশন does not affect in differ in dipole moment.
কোনো রকম ডাজ নট এফেক্ট ডিফারেন্স ইন ডাইপোল মোমেন্ট, মানে কি কটা হচ্ছে সিএল আছে, কটা সিএল আছে এখানে, সেটা কোন রকম ভাবে ডিপেন্ড করবে না ডাইপোল মোমেন্ট ক্যালকুলেশনে। এখানে তিনটে আছে বলে যে না, সেও যে পরিমাণ তোমার হচ্ছে নিচের দিকে ডাইপোল মোমেন্টের এ করে দিচ্ছে, ঠিক সিমিলারলি এই একটা সিএলও সেই পরিমাণই ওপরের দিকে শিফট হচ্ছে, ক্লোরিনের দিকে ততটা ইলেকট্রন মুভ হচ্ছে। তাহলে ওভারঅল নিউ হচ্ছে তড়িৎ দ্বিমেরু হচ্ছে 0। তাহলে এটা কি CCl4 একটা কি অণু? অধ্রুবীয়, অধ্রুবীয় অণু। ঠিক আছে, অধ্রুবীয় অণু। তাহলে আশা করি ব্যাপারটা আমরা বুঝেছি। তো এবার যদি আমরা BF3 এর কেসটা বিচার করি, ঠিক আছে, এবার যদি আমরা BF3 এর কথা একটু বিচার করে দেখি, যে BF3 ধরো এটা থাকলো, তাহলে BF3 মানে কি? ঠিক একই প্রসেসে তোমরা এর হাইব্রিডাইজেশন প্রথমে তোমাদের বের করতে হবে। V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ভি মানে তাহলে কি? কেন্দ্রীয় এলিমেন্ট। বি হচ্ছে কোন গ্রুপ এলিমেন্ট? গ্রুপ 13। তার মানে তিনটে ভ্যালেন্স ইলেকট্রন আছে, একযোজি তিনটে আছে, যেহেতু ফ্লোরিন একযোজি, কোনো ক্যাটায়ন অ্যানায়ন নেই, তাহলে 6/2 মানে 3। তাহলে 3 যদি হয়, এখন তা কেমন কেস হবে? 3 যদি হয় তাহলে নাম্বার অফ লোন পেয়ার আছে কি একবার দেখে নিই। নাম্বার অফ লোন পেয়ার ইকুয়াল টু H মাইনাস এক্স মাইনাস টি, তাই তো? তাহলে হাইব্রিডাইজেশন কত বেরিয়েছে? 3। একযোজি এলিমেন্ট কটা আছে? 3টে। বি একটাও নেই, তাহলে 0। নো লোন পেয়ার। তাহলে BF3 কেমন স্ট্রাকচার হবে? এই যে 3 মানে কি? sp2, sp2, তাহলে সমতলিক বর্গাকার, সমতলিক, সমতলিক বর্গাকার, সমতলিক বর্গাকার। এগুলো কিভাবে লিখছি সবই আমরা কিন্তু আগের ভিডিওতে পড়ে এসেছি। তাহলে BF3, তাই তো? 120 ডিগ্রি এদের মধ্যে বন্ধন অ্যাঙ্গেল কত হয়েছিল? sp2 মানে 120 ডিগ্রি, তাই তো? দেখো প্রত্যেকটা এর মধ্যে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, সিমিলারলি 120 ডিগ্রি। তাহলে বোরন আর ফ্লুরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই কার বেশি? তড়িৎ ঋণাত্মকতা কিন্তু ফ্লুরিনের বেশি। তাহলে বোরন থেকে এর দিক হবে এদিকে, তাহলে এরও সিমিলারলি দিক হবে এদিকে, এর দিক হবে কোন দিকে? এদিকে। এটা ভুল হলো, এটা হচ্ছে একদম সোজা এদিক হবে, তাই তো? তাহলে এই যে ওভারঅল এদিকে আর এদিকে যাচ্ছে, তাহলে এদের এদের যে নিট, এটা নিট ডাইপোল মোমেন্ট এই যাচ্ছে। তাহলে আমি আগেই বলেছি যে নাম্বার অফ ফ্লুরিন এই ডিরেকশনে, এটা কোনো এদিকে যে দুটো আছে এরকম ভাবে আমরা কিন্তু বিচার করতে পারি না, যেহেতু দুটো এফ সেম, অবশ্যই সেম না। যদি আলাদা হতো তাহলে এদের ডাইপোল মোমেন্ট শূন্য হতো না, দুটো এফই তো আছে, দুটোই তো এফ, দুটোই তো ফ্লুরিন, তাহলে এদের ওভারঅল ডাইপোল মোমেন্ট এদিকে যতটা পরিমাণ এদিকে শিফট করবে, এর ইলেকট্রনও ততটা মুভমেন্ট এদিকে যাবে। তার মানে ওভারঅল নিট ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু H0। তাহলে BF3 ও কি হলো? একটা অধ্রুবীয় অণু, অধ্রুবীয় অণু। ঠিক আছে, তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এবারে দেখো, আমি যদি SO2 এর ক্ষেত্রে বিচার করি, SO2, SO2, তাহলে এ কি অধ্রুবীয় অণু হবে? তো আমরা দেখি, হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন কটা? কেন্দ্রে এস আছে, সালফার, তাহলে সালফার গ্রুপ কোন এলিমেন্ট? গ্রুপ 16 এলিমেন্ট, তার মানে 6 যোগ কোনো একযোজি অক্সিজেন, কি একযোজি না দ্বিযোজি? দ্বিযোজি, ঠিক আছে। তাহলে দ্বিযোজি মানে 0, এখানে কোনো লাগছে না, তাহলে এটা হচ্ছে 3, তাই তো? নাম্বার অফ লোন পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার কি করে বের করবো আমরা? H মাইনাস এক্স মাইনাস ডি, হাইব্রিডাইজেশন কত বেরিয়েছে? 3। একযোজি অ্যাটম এখানে একটাও নেই, 0। দ্বিযোজি দুটো আছে, তাহলে নাম্বার অফ লোন পেয়ার এখানে কটা? 3 মাইনাস 2 মানে একটা, তাহলে 3 হচ্ছে হাইব্রিডাইজেশন মানে sp2, সেখানে একটা আছে কি? লোন পেয়ার, আর দুটো অক্সিজেন। তাহলে একটা লোন পেয়ার আছে আর দুটো অক্সিজেন আছে, তাহলে একটা লোন পেয়ার বসিয়ে দিলাম আর দুটো কি আছে? অক্সিজেন। যেহেতু sp2 মানে বন্ধন অ্যাঙ্গেল কত? বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। তাহলে দেখো এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত করেছি? সব 120 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো অক্সিজেনের, এস আর সালফার আর অক্সিজেনের মধ্যে কি ইলেকট্রনবিলিটি? অবশ্যই অক্সিজেনের বেশি, কারণ অক্সিজেন আকারেও ক্ষুদ্র, ঠিক আছে। আর উপর থেকে নিচে আসলে অক্সিজেন, তারপর আছে সালফার গ্রুপ 16, তাহলে উপর থেকে নিচে আসলে কি হয়? ইলেকট্রনবিলিটি কি হয়? তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কমতে থাকে, তাহলে অক্সিজেনের বেশি, সালফারের কম। তাহলে তড়িৎ দ্বিমেরুর মুখ কোন দিকে হবে? অক্সিজেনের দিকে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার দিকেই হবে। তাহলে হলো
তাহলে ওভারঅল এসআরওর যে নিট ডাইপোল মোমেন্ট সেটা এদিকে কাজ করছে। সিমিলারলি এস আর ও এদের মধ্যে যেদিকে লোন পেয়ার সেদিকে কিন্তু তড়িৎ দ্বিমেরু কিন্তু সেদিকে যাবে। তাহলে যে নিট যে ডাইপোল মোমেন্ট দেখো কি হবে সেটা ওভারঅল এস থেকে ও এর দিকে যতটা এস এস ক্যান্সেলাইজেশন দুটো দুদিকে করছে ঠিকই। এখন তোমাদের মনে হতে পারে তাহলে তো দুই দিকে যাচ্ছে দুটো ডাইপোল মোমেন্ট, তাহলে লোন পেয়ারের ডাইপোল মোমেন্ট এদিকে যাচ্ছে, এ দ্বিমেরু এদিকে কাজ করছে, তাহলে তো জিরো হওয়ার কথা। কিন্তু এখানে কি একই রকম এলিমেন্ট আছে, অক্সিজেন অক্সিজেন তো সেম আছে, কিন্তু ওপরে কি কোনো অক্সিজেন আছে? যদি ওপরে অক্সিজেন থাকতো, যদি লোন পেয়ার না হয়ে, যদি লোন পেয়ার না হয়ে, লোন পেয়ার না থেকে অক্সিজেন থাকতো ওপরে, অক্সিজেন থাকতো, যদি লোন পেয়ার না থেকে অক্সিজেন থাকতো ওপরে, তখন ডাইপোল মোমেন্ট জিরো হতো, তখন মিউ জিরো হতো। কিন্তু এখানে কি আছে? লোন পেয়ার আছে। তাহলে লোন পেয়ার যে পরিমাণ টানছে দুটো অক্সিজেন মিলে আলাদা রকম একটা ভ্যালু দিচ্ছে। তাহলে দুটো অক্সিজেন যেহেতু হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাই হচ্ছে দুটো অক্সিজেন নিচের দিকে বেশি পরিমাণ টানছে। তো যাই হোক সেটা ম্যাটার করছে না, তাহলে দুটো দুই দিকে সম পরিমাণ টানছে না, তার এর ক্ষেত্রে কিন্তু মিউ ভ্যালু জিরো নয়। তাহলে এটা কিন্তু একটা SO2 কিন্তু একটা কি অণু? ধ্রুবীয় অণু। SO2 তাহলে কি অণু হলো? একটা ধ্রুবীয় ধ্রুবীয় অণু। ঠিক আছে, তাহলে আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যদি তোমাদের ডাইপোল মোমেন্ট আছে জলের, দেখি আমরা ফেমাস জিনিস একটা জল, ঠিক আছে, H2O, H2O, তাই তো? তাহলে জলের যদি বিচার করো ঠিক একইভাবে, H2O মানে কেন্দ্রে কে আছে? আমাদের অক্সিজেন, হাইড্রোজেন দুটো বাইরে আছে। তাহলে হাইব্রিডাইজেশন কত বেরোচ্ছে দেখে নি, H ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, ঠিক একইভাবে। তাহলে হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনের 6টা, এক যদি হাইড্রোজেন অবশ্যই এক যদি, তাহলে দুটো ক্যাটায়ন আয়ন নেই, 8/2 মানে 4। এখন নাম্বার অফ লোন পেয়ার কটা আছে দেখে নিই না, নাম্বার অফ লোন পেয়ার এইচ মাইনাস এক্স মাইনাস ডি, তাহলে হাইব্রিডাইজেশন কত বেরিয়েছে? 4। একযোজি দুটো আছে, একটাও দ্বিযোজি আছে? দ্বিযোজি একটাও কি নেই, কারণ অক্সিজেনকে বলতে পারো যে অক্সিজেন তো দ্বিযোজি, তা আপনি ওকে ধরছেন না কেন? তাহলে অক্সিজেন সেন্ট্রালে তো কেন্দ্রীয় মৌল, ঠিক আছে, অক্সিজেন তো সারাউন্ডিং অ্যাটম না এখানে, ঠিক আছে, দ্বিযোজি অ্যাটম সারাউন্ডিং এ যদি প্রেজেন্ট থাকে, ঠিক আছে, কেন্দ্রীয় মৌল থাকলে হবে না। তাহলে এর কটা লোন পেয়ার হচ্ছে? দুটো, তাহলে দুটো লোন পেয়ার এবং 4 হচ্ছে, 4 মানে sp3, 4 মানে কি? sp3, sp3 মানে কি? টেট্রা হেড্রাল, টেট্রা হেড্রাল। তাহলে H2O কেন্দ্রে আমাদের থাকলো অক্সিজেন আর দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ার। তাহলে দেখো, তাহলে ভালোভাবে দেখো, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অবশ্যই আমাদের অক্সিজেনের বেশি, তাই তো? অবশ্যই অক্সিজেনের বেশি। তাহলে অক্সিজেনের যদি বেশি হয় তাহলে কি হবে? ইলেকট্রোনেগেটিভ তড়িৎ দ্বিমেরুর মুখ অক্সিজেনের দিকে যাবে। সিমিলারলি এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের দিকে যাবে, তাহলে ওভারঅল ফ্লোটা কোন দিকে হচ্ছে? ওপরে। সিমিলারলি অক্সিজেন আর লোন পেয়ারের মধ্যে যেহেতু লোন পেয়ারের দিকে যাবে, সুতরাং ওভারঅল ডাইপোল মোমেন্ট দেখো উপরের দিকে যাচ্ছে। ওই জন্য জলের কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্যালুটা অনেকই হাই, মিউ ইকুয়াল টু প্রায় 1.85 ডিভাই, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা পোলার অণু। তাহলে জল H2O ইজ পোলার মলিকিউল, পোলার মলিকিউল, ঠিক আছে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তো এবার আমরা দেখবো যে আমাদের যদি পরীক্ষায় কম্পারিজন দেয়, দেখা যাচ্ছে পরীক্ষায় একটা কম্পারিজন দিল যে এই যে SO2 আমরা এত সময় ধরে যে SO2 করলাম, এই SO2 যখন আমরা স্ট্রাকচারটা আঁকছিলাম, এই SO2 আর দেখাচ্ছে এর সঙ্গে দিল N2O, এদের মধ্যে কে বেশি পোলার? তো সেটা আমরা একটু বিচার করার চেষ্টা করি। SO2 আর কি? SO2 আর কিসের মধ্যে করছি আমরা? SO2 আর N2O, ঠিক আছে, SO2 ভার্সেস N2O, SO2 ভার্সেস N2O, কে বেশি পোলার? তাহলে SO2 এর স্ট্রাকচার আমরা এক্ষুনি যখন করেছি সেটা আমরা দেখেছি যে SO2 মানে কেমন হচ্ছিল? একটা লোন পেয়ার হচ্ছিল, তাহলে এটা হচ্ছে SO2 এর আকৃতি, তাই তো। N2O মানে কেমন? N2O করে দেখি, N2O মানে কেন্দ্রে কে আছে? অক্সিজেন আছে,
তাই তো? আচ্ছা, N2 মানে মনে হচ্ছে কেন্দ্রে অক্সিজেন আছে, কিন্তু এর ক্ষেত্রে এর স্ট্রাকচারটা একটু ভালোভাবে আমাদের বিচার করতে হবে। ঠিক আছে, দেখো SO2 মানে হচ্ছে, সরি N2 মানে হচ্ছে N এর আকৃতি দেখো N2O, ঠিক আছে, N2O। তো এর ক্ষেত্রে কি হয়, এর কেন্দ্রে কিন্তু নাইট্রোজেন থাকে, তো এর স্ট্রাকচারটা কিন্তু এরকম হয়। ঠিক আছে, তো এই N2 এর ক্ষেত্রে যদি তোমরা বিচার করো, তাহলে N2 এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কি হচ্ছিল, যে দুটো এস এর ওভারঅল এদিকে যাচ্ছিল আর ওপরে এটা যাচ্ছিল, কিন্তু N2 এর ক্ষেত্রে কি হয়, N2 এর ক্ষেত্রে N থেকে O এর দিকে একটা ডাইপোল মোমেন্ট যায়, আবার N থেকে এই যে লোন পেয়ারের দিকে একটা ডাইপোল মোমেন্ট যায়, তাহলে কিছু না কিছু ক্যান্সেলাইজেশন এর ক্ষেত্রে বেশি একটু হবে। এখন দু ক্ষেত্রে প্রশ্ন করতে পারো যে এদিকেও ক্যান্সেলাইজেশন হচ্ছিল এর, দুটো নিট ডাইপোল মোমেন্ট এস থেকে ও এর দিকে একটা যাচ্ছিল, এস থেকে অক্সিজেনের দিকে যাচ্ছিল। এখন যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার থেকে, তুমি হচ্ছে দেখো এখানে যে এন থেকে ও, এই এন থেকে ও বন্ধন ভ্রামকের মান, এন থেকে এন বন্ধন ভ্রামক যেটা আছে সেটা থেকে সামান্য বেশি, সামান্য বেশি, তাহলে এন ও বন্ধন ভ্রামকের যে মানটা সেটা এর থেকে সামান্য বেশি, কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা একটু বেশি। ওই জন্য মিউ ইকুয়াল টু, এই যে SO2 মলিকিউল, মিউ ইকুয়াল টু প্রায় 1.61 ডাইপোল মোমেন্ট দেখায় এত ডিভাই, কিন্তু N2 ও মিউ ইকুয়াল টু 0.17 ডিভাই, মাত্র 0.17 ডিভাই। কেন? কারণ এ যতটা পরিমাণ এদিকে ক্যান্সেলাইজ করছে, এ ঠিক ক্যান্সেলাইজ করছে এর কাছাকাছি, প্রায় ভ্যালুটা কাছাকাছি। ঠিক আছে, ওই জন্য এর মিউ ভ্যালুটা অনেক কম। কিন্তু SO2 এর ক্ষেত্রে এই যে দুটো অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে SO বন্ধনের যে দ্বিমেরু সেটা নিচের দিকে কাজ করছে এবং তার ভ্যালুটা বেশি অনেক। ঠিক আছে, এস যেটা হচ্ছে লোন পেয়ারের দিকে যাচ্ছে তার থেকে অনেক বেশি, ওই জন্য ডিফারেন্সটা বেশি বলে এটা হচ্ছে কি মিউ এর মানটাও বেশি। তাহলে SO2 মোর পোলার দেন N2O। ঠিক আছে, তাহলে SO2 আমরা কি করলাম দেখলাম, SO2 ইজ মোর পোলার দেন N2O। এবারে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা একটু দেখব, সেটা হচ্ছে, ঠিক আছে, দেখো আর একটা কম্পারিজন আমরা পড়বো এখন, সেটা কি, সেটা হচ্ছে আমরা NH3 আর NH3 এর মধ্যে NH3 ও NF3 এর দ্বিমেরু ভ্রামকের তুলনা করব, এর দ্বিমেরু ভ্রামকের দ্বিমেরু ভ্রামকের কম্পারিজন একটা করে দেখবো, কার কার, NH3 ও NF3। তো NH3 মানে কি, সেন্ট্রাল এলিমেন্ট কে, NH3 মানে আমাদের সেন্ট্রাল এলিমেন্ট হচ্ছে N, সিমিলারলি NF3 তেও N, তাহলে ওভারঅল যদি তুমি NH3 এর হাইব্রিডাইজেশনে কেমন গঠন জানতে চাও, তাহলে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ করবে, তাহলে হাফ ইন্টু ভি প্লাস এক্স মানে সেন্ট্রালে কে আছে, নাইট্রোজেন, কেন্দ্রে আছে নাইট্রোজেন সেন্টারে, তাহলে নাইট্রোজেন যদি থাকে তাহলে নাইট্রোজেন গ্রুপ 15 এলিমেন্ট, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত 5, প্লাস এক্স মানে একযোজি অ্যাটম 3, কোনো ক্যাটায়ন আয়ন নেই, মানে 8/2 মানে 4, মানে sp3। লোন পেয়ার আছে, নাম্বার অফ লোন পেয়ার, হাইব্রিডাইজেশন H মাইনাস এক্স মাইনাস ডি, তাহলে H কত হচ্ছে 4, মাইনাস একযোজি আছে 3, কোনো দ্বিযোজি অ্যাটম নেই, তাহলে 0, মানে লোন পেয়ার একটা বেরোচ্ছে। যদি NF3 করো, NF3 এর কেসে তাহলে এর কি হচ্ছে, H ইকুয়াল টু, আমি ডিরেক্টলি সূত্রে বসাচ্ছি, হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন N 5, এরও 3টে একযোজি আর কোনো দ্বিযোজি নেই, তাহলে এরও হচ্ছে 4। নাম্বার অফ লোন পেয়ার কটা বেরোচ্ছে, এর ক্ষেত্রেও নাম্বার অফ লোন পেয়ার বেরোচ্ছে 4 মাইনাস 3 মানে 1, তাই তো? তাহলে দুজনেরই গঠন হচ্ছে কি, sp3 মানে কি, sp3 মানে হচ্ছে টেট্রা, টেট্রা হেড্রাল, তাই তো, টেট্রা হেড্রাল। এরও তাই, এর গঠন হচ্ছে কি, টেট্রা, টেট্রা হেড্রাল, টেট্রা হেড্রাল। তাহলে NH3 কেমন আকৃতি হবে, NH3, ঠিক আছে, তাহলে 3টে বন্ধন প্লাস 4 হাইব্রিডাইজেশন, একটা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার। সিমিলারলি NF3, NF3 এরও কি হবে, ঠিক আছে, এরও কি হবে, একটা লোন পেয়ার 3টে বন্ড পেয়ার, তাই তো, তাহলে একটা লোন পেয়ার 3টে বন্ড পেয়ার।
তাহলে দেখো দুটোর মধ্যে আমরা কি বিচার করছি, দুটোর মধ্যে আমরা ডাইপোল মোমেন্টের ভ্যালু বিচার করছি। তাহলে নাইট্রোজেন থেকে লোন পেয়ারের দিকে ডাইপোল মোমেন্ট হবে, এরও নাইট্রোজেন থেকে লোন পেয়ারের দিকে ডাইপোল মোমেন্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? আমরা ইজিলি দেখছি অবশ্যই ফ্লুরিন সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে এই তিনটে ফ্লুরিনের ওভারঅল যে ডাইপোল মোমেন্ট সেটা নিচের দিকে যাচ্ছে, তাই তো? কিন্তু এইচ আর এন এর মধ্যে ইলেকট্রননেগেটিভিটি কার বেশি? অবশ্যই নাইট্রোজেনের বেশি। তাহলে এইচ থেকে এন এর দিকে যাচ্ছে না এদের দ্বিমেরু, তাহলে ওভারঅল দ্বিমেরু উপরের দিকে কাজ করছে প্লাস এ, তাহলে ওভারঅল দ্বিমেরু দেখো যেটা, সেটা পুরোটা কোন দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। কিন্তু এর কিছুটা হলেও ভ্যালু কি হচ্ছে? এটার উপরের দিকে যাচ্ছিল, এদের নিচের দিকে যাচ্ছে। তাহলে মিউ কিছু না হোক এখানে কিন্তু ক্যান্সেলাইজেশন হচ্ছে। তাহলে মিউ এর ভ্যালু এখানে কি হবে? মিউ এর ভ্যালু কিন্তু অনেক কমে যাবে, ঠিক আছে? মিউ এর ভ্যালু NH3 ক্ষেত্রে অনেক কমে যাবে। তাহলে 0.24 এর কাছাকাছি, ঠিক আছে? কিন্তু এর ক্ষেত্রে ভ্যালু কিন্তু অনেক বেশি, 1.47 তাহলে অবশ্যই NH3 ইজ মোর পোলার, ঠিক আছে? NH3 ইজ মোর পোলার দেন কি NH3। আশা করি তাহলে এটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? তো এবারে আমরা দেখো দুটো জিনিস আবার পড়ছি যে সমবায়বী, একটা সিস আর একটা হচ্ছে ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিলিন, তাই তো, বা ডাইক্লোরো ইথিন। দেখো এদের সিস মানে দুটো সেম দিকে থাকবে দুটো ক্লোরিন, আর ট্রান্স মানে দুটো বিপরীত দিকে থাকবে, ঠিক আছে? আমরা যখন অর্গানিক পড়বো তখন আমরা এটা ডিটেলসে পড়বো, ঠিক আছে? দেখো 1,2 ডাইক্লোরো ইথিন, ইথ মানে কটা কার্বন? দুটো কার্বন। 1,2 ডাইক্লোরো, ধরো এটা 1 দিলে এটা 2 দিলে, তাহলে 1 এ একটা ক্লোরিন আছে, 2 তে একটা ক্লোরিন আছে, 1,2 ডাইক্লোরো ইথিন। তাহলে ইথিন মানে ইন আছে, তার মানে একটা ডবল বন্ড আছে এদের মধ্যে। ইথিন, ইথেন হলে সব সিঙ্গেল বন্ড থাকতো। এন ইন আর আইন, এন মানে সব সিঙ্গেল বন্ড, ইন মানে ডবল বন্ড, আর আইন মানে হচ্ছে ট্রিপল বন্ড। তাহলে ইথিন বলেছে, তাহলে ইথ ওয়ান ইন বা ওয়ান, তাহলে ওয়ানে একটা ডবল বন্ড হবে, তাই তো? এবারে হচ্ছে কার্বন মানে কত ভ্যালেন্স দেখায়? চতুর্যুজতা, তার মানে 4টে হাত ফিল আপ করতে হবে, 1 2 3টে বন্ড হয়েছে, তাহলে এখানে একটা কি দিয়ে দেবো? হাইড্রোজেন। সিমিলারলি এই কার্বনের ক্ষেত্রে, এক কার্বনের ক্ষেত্রে 1 2 3টে বন্ড আর একটা কি দেবো? হাইড্রোজেন দেবো। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল যে সি ডবল বন্ড সি এইচ সিএল, আর এখানে সি এইচ সিএল। তাহলে দেখো এই দুটো সিএল আমি কোথায় রেখেছি? দুটো সিএল কে আমি দেখো এক পাশে রেখেছি, তো এই এক পাশে রেখেছি। তাহলে এই এক পাশে যদি থাকে দুটো সিএল, এর নাম হচ্ছে সিস, তাহলে এটা হচ্ছে সিস ডাইক্লোরোইথিন। আর ট্রান্স মানে কি? দুটো সিএল একই রকম কিন্তু দুটো সিএল হচ্ছে আলাদা দিকে থাকবে। দেখো স্ট্রাকচার পুরো সেম, এই কার্বনে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন আছে, এই কার্বনে একটা হাইড্রোজেন ক্লোরিন আছে, কিন্তু দেখো ডিরেকশন দুটো ক্লোরিনের কোন দিকে? দুটো দুদিকে। আর এর ক্ষেত্রে দুটো ক্লোরিনের ডিরেকশন কোন দিকে ছিল? দুটো ক্লোরিন কিন্তু এর ক্ষেত্রে একই দিকে ছিল। তাহলে এই দুটোর ক্ষেত্রে, এর ক্ষেত্রে ক্লোরিন কোন দিকে? দুটো দুদিকে, তাই তো? তো এই কার্বন আর ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ক্লোরিনের বেশি। তাহলে ক্লোরিনের দিকে তড়িৎ দ্বিমেরু কোন দিকে থাকছে? ক্লোরিনের দিকে। এর ক্ষেত্রেও ক্লোরিনের দিকে। কিন্তু এর ক্ষেত্রে দেখো তাহলে অপোজিটলি চলে যাচ্ছে না, এটা এদিকে এটা এদিকে, তাহলে মিউ কি হয়ে যাবে? দুটো দেখেছো দুদিকে চলে যাচ্ছে, তাই মিউ ইকুয়াল টু 0 হয়ে যাবে, 0 ডিভাইড মিউ ইকুয়াল টু ট্রান্সের ক্ষেত্রে 0। তাহলে মিউ কার বেশি হবে? সিস কনফিগারেশনের মিউ সবসময় কি হবে? বেশি হবে। কেন বেশি হবে? কারণ দেখো ক্লোরিনের দিকে যাচ্ছে, এটা তো ক্লোরিনের, এটাও ক্লোরিনের দিকে, তাহলে ওভারঅল ডাইপোল মোমেন্ট একদিকে শিফট হয়ে আসছে, ওভারঅল ডাইপোল মোমেন্ট একদিকে শিফট হয়ে আসছে। তাহলে এর মিউ ভ্যালু হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু 1.86 ডিভাইড, ঠিক আছে? তাহলে আমরা ডাইপোল মোমেন্ট সম্পর্কে পুরোটাই পড়লাম। তো এই ভিডিওটা এই পর্যন্ত, যেখানে আমরা পুরো ডাইপোল মোমেন্ট কভার করলাম। তো পরের ভিডিওতে আমরা হাইড্রোজেন বন্ডিং সম্পর্কে পড়বো এবং তার থিওরি এবং তার থেকে যে অ্যাপ্লিকেশন গুলো হবে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করা হলো। ভিডিও ভালো লাগলে তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।